ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএ ইস্পাত। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্রের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে। তবে জেনারেল আজিজ দৃঢ়ভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, সরকারকে বিব্রত ও হেয় করার জন্যই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মতো বিএনপিও এসব অভিযোগ হাজারবার করেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, গণতন্ত্রের আলখেল্লা পড়া নির্বাচনের নামে নাটক দেখাচ্ছে। এটা কোনো নির্বাচন হচ্ছে না। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলনও ঘটছে না। বড় ধরনের অনিয়ম ও গোলযোগ ছাড়াই উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের 156 উপজেলার ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। প্রথম ধাপের চেয়ে এই ধাপে ভোট পড়ার হার বেশি হওয়ার আশা করা হলেও হয়েছে তার উল্টো। সিএসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, দ্বিতীয় ধাপে 30% বেশি ভোট পড়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি কিছু সুশীল আর টিআইবির অপপ্রচারে নির্বাচন বিমুখ হয়েছেন ভোটাররা। একদিকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পক্ষে কঠোর অবস্থান, অন্যদিকে ভোটারহীন নির্বাচন কতটা চাপে ফেলছে সরকারকে। গণতন্ত্র নষ্টের দায় কি কেবলই সরকারের? ভিসা নীতি কি সংকটে ফেলবে আওয়ামী লীগকে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, আছেন ঢাকা মহানগরীর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং আছেন আমাদের সাথে জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। দর্শক আসছেন আপনারা আমাদের সাথে, কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক এবং অতিথি আপনাদের। শুরুতেই আমি চলে যেতে চাই নাজমুল হক প্রধানের কাছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাজমুল হক প্রধান, আজকে আসলে সারাদিনই নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকেই আলোচনা অন্যদিকে মন নিয়েছে যখন জেনারেল আজিজ সম্পর্কিত খবরটি আসলে ছড়িয়েছে। 3 বছর পর তার সম্পর্কে এই নিষেধাজ্ঞা এলো, মানে তিনি সেনাপ্রধান থেকে পদত্যাগ করার 3 বছর পর হঠাৎ কেন এই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে? আপনার কি মতামত সে বিষয়ে? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। আসলে নির্বাচনের যখন থেকে বাংলাদেশে র্যাবের উপর স্যাংশন হলো আমেরিকার, তখন থেকেই এই সমস্ত গুঞ্জন জনমানুষের মনে ছিল যে বিভিন্ন পর্যায়ে স্যাংশন হবে, মানবাধিকার লঙ্ঘন, বাইরের টাকা পাচার, অনেক রকমের কথা এসছে। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা আসলে বলতে পারবো না। আসলে আমেরিকান জনগণের পক্ষ থেকে আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় প্রশ্ন হয়েছে যে কাদের নামে স্যাংশন, যাদের নামে হবে তারাই বুঝতে পারবে স্যাংশন কখন হবে। আসলে হ্যাঁ, এইগুলি স্যাংশন যে হচ্ছে বিভিন্ন কারণে, এটা আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না পাবলিক। এটা আমেরিকার ফরেন পলিসির বিষয়। তবে আমরা দেখেছি আমেরিকা বিভিন্ন দেশে, অনেক দেশে আমেরিকার স্যাংশন আছে আমেরিকার বিভিন্ন কারণে। বাংলাদেশ এমনিতেই আমরা জানি আমেরিকার যে ডেমোক্রেটিক কনফারেন্স এটা করলো গত 2 বার ধরে, আমেরিকা ধরুন গোটা বিশ্বে আমেরিকা শাসন করতে আমেরিকা সবসময় একটা ঢাল তৈরি করে। যেমন এক সময় ছিল আপনার কমিউনিস্ট বিরোধী আমেরিকার পলিসি ছিল, তখন কমিউনিস্টদের বিরুদ্ধে আমেরিকার লড়াইটা ছিল। এক সময় ছিল তালেবানদের বিরুদ্ধে, আর এখন আমেরিকার লড়াইটা হচ্ছে অটোক্রেসির বিরুদ্ধে। কোন জায়গায় অটোক্রেসিক শাসন আছে, যেমন রুশ বলেন, চায়না বলেন, তাই না? এগুলো অটোক্রেটিক শাসন। এই সমস্ত এর বাইরে যে দেশগুলো তাদেরকে নিয়ে আমেরিকা ডেমোক্রেটিক কনফারেন্স করে। আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে আমাদেরকে কিন্তু আমরা ওই ডেমোক্রেটিক কনফারেন্সের ডাক পাচ্ছি না। এবং ডাক না পাওয়ার অনেক, যদিও আমেরিকা তার স্মার্ট ডিপ্লোমেসির কারণে বলছে যে আমাদের উন্নয়নের কার্যক্রম ইত্যাদি সবগুলো বহাল থাকবে, চলবে, হ্যাঁ। তারপর বলছে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় তারা, এসব কথা বলছে তারা। এর মধ্যে এই স্যাংশনের বিষয়গুলো আসতেছে, আমরা জানি না আরও কতজনের স্যাংশন আসবে। তো আমি মনে করি বাংলাদেশের সবারই এক্ষেত্রে সতর্ক হওয়া উচিত, এ কারণেই যে আসলে কী কারণে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি যারা থাকছেন তাদের উপর স্যাংশন আসছে। এটা সরকারেরও যেমন সতর্ক হওয়া উচিত, যে সমস্ত ব্যক্তিরা স্যাংশনের আওতায় আসতেছেন বা আসবেন তাদেরও সতর্ক হওয়া উচিত। আমরা জানি না কী কারণে এক্স্যাক্টলি, তবে নিশ্চয়ই ডেফিনেটলি বলা যায় ডেফিনিট কোনো তাদের কাছে কোনো ডেফিনিট অভিযোগ ছাড়া কাউকে স্যাংশন তারা এভাবে দেয় না। আপনি কি মনে করেন বিষয়টা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক একটা ঘটনা হিসেবে আমাদের নেওয়ার কোনো সুযোগ আছে? না, সুযোগ নেই। আমি তো বললাম যে বাংলাদেশ রাষ্ট্রটাকে ডেমোক্রেটিক কনফারেন্সে, আমেরিকায় যে কনফারেন্সটা হলো গতবার 2 বার হয়েছে,
দুবারই বাংলাদেশকে তারা নিমন্ত্রণ করেন। তার মানে রাষ্ট্র হিসেবে আমাদের দেশের উপরেও এক ডেফিনেটলি এটা একটা দুর্নাম বদনাম যাই বলি না কেন আমাদের দেশের উপর দৃষ্টি আছে। অনেক ধন্যবাদ। আব্দুল সালাম আমাদের সাথে আছেন, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই স্যাংশনের কথা বা খবর ছড়ানোর সাথে সাথে আসলে বিএনপি শিবিরে কি একটু আনন্দ এলো কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সহ দুই আলোচক, বিজ্ঞ আলোচক, দুজনেই সাবেক ছাত্র রাজনীতি করে আসছেন, তাদের দুজনকেও ধন্যবাদ জানাই। এটা আসলে বিএনপি শিবির বলে ব্যাপার না, এটা দেশের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। কারণ বাংলাদেশের সেনাবাহিনী এই দেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত, যাদের নেতৃত্বে আমরা এই দেশের স্বাধীনতা আনতে সক্ষম হয়েছি, সেই ধরনের একটি প্রতিষ্ঠানের একজনকে নিয়ে এই ধরনের ঘটনা যখন আসে, তখন সত্যিকার অর্থেই দেশের এবং প্রতিষ্ঠানের জন্য এটা আসলে খুবই লজ্জার ব্যাপার। কাজে এটা চিন্তা করা উচিত যারা এই সমস্ত দায়িত্বে আছেন বা ছিলেন। কিন্তু আমরা তো দেখতেছি যে সরকার ড্যাম কেয়ার বা সরকারের আসলে নির্লজ্জ এই সমস্ত গণবিরোধী বিভিন্ন স্টেপকে বাস্তবায়ন করার জন্য তারা যেভাবে ব্যবহৃত হন বা তাদের কারণে আমাদের রাষ্ট্রীয় সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে দলীয় হিসেবে ব্যবহৃত হয়, সেটা কোনোভাবেই আমরা আশা করতে পারি না। কারণ এই দেশের জন্য স্বাভাবিকভাবে আজকে আমি তো আবার ওইটাই বলতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনীর একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে এবং বাংলাদেশে প্লাস সারা পৃথিবীতে। তো সেই ধরনের এই ধরনের আজকে যে ঘটনাটা যেটা আসলো, এটা অবশ্যই সারা বিশ্বে কি এটা কি আমাদের মান বাড়াবে? কোনোভাবেই তো মান বাড়ানোর কোনো কারণ নাই। কিন্তু আমরা সবসময় দেখেছি রাজনৈতিক দলগুলো শুধু সেনাবাহিনীর জন্য নয়, আমরা ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাদেরই তাদের রাজনৈতিকভাবে সম্পৃক্ত করে ফেলা। আমরা যদি 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনার দিকেও তাকাই, সেখানেও দেখব যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সবাই কিন্তু এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছিলেন। মানে আমরা কি রাজনৈতিক দলগুলো আসলে আমাদের যা সার্বভৌম দেশের যে ভিতগুলো, সেগুলো কি নাড়িয়ে দেওয়ার মতো একটা মানে কি বলবো পরিকল্পনা থাকে কিনা সবসময় তাদের? আপনি যে এটাকে মানে করতে যে আরেকটা যে ঘটনাটা নিয়ে আসলেন, এটার সাথে এটা যায় না। এটার সাথে এটা এর জন্যই যায় না যে ধরেন বাংলাদেশের মানে গভর্নমেন্ট সরকার যখন থাকে, সরকারের অনেক কিছু বিষয় থাকে যেগুলো উচ্চ পর্যায়ের, তারা সংবিধান ছুঁয়ে তারা শপথই গ্রহণ করে যে রাষ্ট্রীয় অনেক কিছু আছে যেগুলো রাষ্ট্রের সব কিছু ওপেন হবে না, পাবলিকলি যাবে না। কিন্তু আমরা দেখতে পাইছি যে কিছু কিছু ঘটনা সেগুলো চলে আসে, সেগুলো খুবই খারাপ। ঠিক আছে, যে ঘটনার সাথে আপনি এটা মিলাইলেন, এটার সাথে এটা যায় না। না, মিলাচ্ছি না। আমরা তো সবসময় মানে প্রায় সময় আমরা এই ঘটনা দেখি যে নানাভাবে আমাদের বাহিনীর সদস্যরা জড়িয়ে যাচ্ছেন সকল রাজনৈতিক সময়ে। রাইট, সেটাই কি আসলে এটা তো আমি বললাম, এটা তো আমি আপনার সাথে একমত, এটা তো আমি নিজেই বললাম। এটা তো অবশ্যই, কারণ এটাগুলো কিছু কিছু জিনিস আছে যে ধরেন রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি, আজকে আমি একটা কথা বলতেছি, আজকে ও একটা কথা বলবে, নাজমুল একটা কথা বলবে, বিতর্ক হবে। কিন্তু যখন রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো রাষ্ট্রের, সেগুলো কোনো দলের না, দলের আনুগত্য তার দরকার নেই, তার রাষ্ট্রের আনুগত্য থাকবে। তো তারা যখন মানে পার্টিজান্ট হয়ে যায়, তখন কিন্তু তাদের ভূমিকাটা মানে ওই প্রতিষ্ঠানের ভূমিকাটাই কিন্তু তারা খাটো করে ফেলে, যেটা কোনোভাবেই ওই প্রতিষ্ঠানও তাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত না। আর ওই ব্যক্তিগুলো নিজেরা যখন করে সেটা চিন্তা করে করা উচিত। নজরুল ইসলাম বাবু আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে আসলে যে পরিস্থিতিটা তৈরি হলো, অনেক আগের থেকে সেটা কথা ছিল। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে যে ডকুমেন্টারিটা তৈরি করেছিল আল জাজিরা, তখন থেকে এই আলোচনাটা চলছিল যে নিষিদ্ধ হতে যাচ্ছেন জেনারেল আজিজ। কিন্তু 3 বছর ধরে এই ঘটনার আসলে কোনো সারা শব্দ ছিল না, এবং 3 বছর পর এই ঘটনাটা হঠাৎ করে ঘটার কি কারণ? কয়েকদিন আগে ডোনাল্ড লু এখানে সফর করে গেছেন, তার আগে নির্বাচন নিয়ে তাদের যে অবস্থান, সকল কিছু মিলে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে হঠাৎ কেন এটাই? আপনাকে অনেক ধন্যবাদ। এখানে ইতিমধ্যেই দুইজন আমার সিনিয়র এবং বিজ্ঞ রাজনীতিবিদ, ওনারা কিন্তু ওনাদের ভাবে বলেছেন
তো আমি মনে করি যে আমরা দেশকে ভালোবাসি, রাষ্ট্রকে ভালোবাসি। এই রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে তিনি ছিলেন, যে স্টাফ প্রধান ছিলেন জেনারেল আজিজ। আজকে 3 বছর পর যে বিষয়টি আমরা জানলাম, তার পূর্বে কিন্তু উনি ক্যাপ্টেন থেকে চাকরি করে আস্তে আস্তে স্টাফ জেনারেল হয়েছেন। একটা বাহিনীর প্রধান হিসেবে তিনি কাজ করেছেন। যখন তিনি কাজ করেন তখন কিন্তু আমরা দেখেছি উনি চাকরিরত অবস্থায় সারা দিন সারা রাত ওই যে আমাদের বিভিন্ন ব্লগাররা যারা বিএনপি জামাতের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করতেন, ঠিক আজিজ সাহেবকে নিয়েও কিন্তু নানা রকম এই তথ্যবিহীন কর্মকাণ্ড তুলে ধরতেন। আমি মনে করি যে জেনারেল আজিজ শুধুমাত্র এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান শুধুমাত্র নন, তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। রাজনৈতিকভাবে এই পরিবারের এই দেশ স্বাধীনতায় এবং মুক্তিযুদ্ধে সর্বক্ষেত্রে এই পরিবারের কিন্তু একটা অবদান আছে। এখন আমরা বিভিন্ন মিডিয়ার কথা যদি বলি, তারা বিশ্লেষণ দিতে পারবেন, আমরা সেইভাবে বিশ্লেষণে যেতে চাই না। আমি শুধু বলবো যে ব্যক্তি আজিজকে আজকে যে বিষানীতিতে এই তারা টার্গেট করেছেন, নিশ্চয়ই আমি দ্বিমত পোষণ করে বলবো যে ওনার বক্তব্যটাও আমাদের শোনা দরকার। আমরা শুনেছি আজকে সারাদিন তিনি ইন্টারভিউ দিয়েছেন না, তো জেনারেল আজিজ কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তা আবার বিষানীতির আওতায় কিন্তু তাকে তারা নোটিশটা করেন নাই, এটাও কিন্তু বোঝার বিষয় আছে। ব্যক্তিগত কারণ যদি থাকে সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে একটা আমেরিকার মতো একটা রাষ্ট্র একটা ব্যক্তি আজিজ সাহেবকে নিয়ে কেন মাথা ঘামালেন। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই আন্দোলন সংগ্রামের নামে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু বিক্রি করেছেন, এমনকি তাদের রাষ্ট্রপ্রধানের এই প্রতিনিধি হিসাবেও এদেশে বক্তব্য দিয়েছেন বিএনপির অফিসে। আমরা এগুলি দেখেছি। তো অনেক ষড়যন্ত্র হয় রাষ্ট্র নিয়ে, সরকার পতনের ইচ্ছা যারা পোষণ করেন তারা নানা রকম ষড়যন্ত্র করেন। সেই সব কারণে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু একটা সময় প্রমাণ হবে যে আসলে জেনারেল আজিজ কতটুকু। না, বলা হচ্ছে 3 বছর পরে এই ঘটনা ঘটানো হচ্ছে প্রধানমন্ত্রীকে বিব্রত করার জন্য, একটা অবস্থায় ফেলার জন্য। জেনারেল আজিজ যেটা বলছেন আজকে, সেটা কেন বলেছেন, এটা প্রধানমন্ত্রীকে বিব্রত করতে কেন যুক্তরাষ্ট্র চাইবে? এটা কিন্তু উনি বলেছেন, এটার ব্যাখ্যাটা উনি দিতে পারেন। কিন্তু আমি শুধু এইটুকু বলতে পারি, জেনারেল আজিজ যেহেতু প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, আজকের যে প্রধানমন্ত্রী উনি নির্বাচনের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী হয়েছেন, তার চাকরির সময় চলে গিয়েছেন, তিনি রিটায়ারমেন্ট হয়েছেন। এখন যেহেতু ওই সময়কালীন সময়ে ছিলেন, সেই কারণে হয়তো তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীও বিবৃত হবেন আমাকে ছোট করলে। ওনার সময় তো আমি দেশের সেনাবাহিনীর প্রধান ছিলাম, ওই বিশ্লেষণ থেকে তো হয়তো তিনি বলেছেন। এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। নাজমুল হক প্রধান, যে কথাগুলি আসলে এই সময়ের জন্য আসছে, জেনারেল আজিজের আগে এবং পরে এই দেশে সেনাবাহিনীতে এই আওয়ামী লীগ সরকারের আমলে আরও জেনারেল এসছেন, সেনাপ্রধান এসছেন। জেনারেল আজিজের বিষয়ে যেগুলো হয়েছে এবং তার ভাইদের নিয়ে যা কিছু তৈরি হয়েছে এবং যেসব বলা হয়ে থাকে, তাকে সুযোগ সুবিধা এই কারণেই দেওয়া হয়েছে যাতে তার কাছ থেকে আওয়ামী লীগ সরকার সুযোগ সুবিধা পেয়েছে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সুযোগ সুবিধাগুলো তার কাছ থেকে পাওয়া গেছে। শুনেন, বাংলাদেশে এটা তো পরিষ্কার, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের এখানটায় যা আমরা বলছি তাই না, বাইরেও তা বলছে। আজকে আমি 2 দিন আগে সকালে হাট থেকে এটা জাস্ট জোক, আমি মাননীয় হুইপ যেন পার্সোনালি না নেয়, তো বলছে কেজরিওয়াল বিএনপিতে জয়েন করছে। আমাকে বলছে জান না কেজরিওয়াল বিএনপি জয়েন করছে, আমি বুঝলাম না কথাটা, আমি ধরতে পারিনি যে কেজরিওয়াল বিএনপিতে জয়েন করছে মানেটা কি। অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া হলো। কেজরিওয়াল নাকি বলেছে যে বাংলাদেশে যে এই প্রক্রিয়া ভোট হয়েছে, বিরোধী দলের নেতাকে জেলে ঢুকে যেভাবে ভোট করা হয়েছে, তাতে নাকি বিএনপির বক্তব্যটাই আসছে। তো বলছে ইয়ার্কি করে যোগ করে যে কেজরিওয়াল তো বিএনপি জয়েন করে ফেলছে। মানে আমি বলছি আমাদের ভোট, আমাদের সম্পর্কে বহির্বিশ্বের যে ধারণা সবার তাই না, সেই ক্ষেত্রে এটা বলতে হয়, এভাবেই বলতে হয় যে মানির মান জুতোতে পিটলো যায় না। আজকে চোরের মার ডাঙ্গর গলা। আজকে ওনার ভাইদের সম্পর্কে ওনার সম্পর্কে যে রিপোর্ট বেরিয়েছে এর আগে তাই না, এখানে বেরিয়েছে তো এই রিপোর্ট। তো এইখানটা তো আমাদের দেশেও এটা পেপার পত্রিকায় এসছে, বাইরেও এসছে, ওনার সফর নিয়ে আল জাজিরা বিস্তারিত এসছে, ইউটিউবে এসছে, সামগ্রিকভাবে এসছে। ফলে এইখানটায় বড় কথা বলার জায়গা নেই। আর নাম এর আগেও তো জেনারেল ছিল,
ওনার আগে জেনারেল ছিল না, চিফ ছিল না, তাদের তো আসেনি। তো ওনার নামে আমেরিকার মধ্যে দেশে ওনার পার্সোনালি ওনার উপর এত আক্রোশের কী কারণ থাকতে পারে? এবং খুব সুন্দরভাবে উনি মিলিয়ে বলছে যে প্রধানমন্ত্রীকে হেয় করার জন্য করছে। এটা হচ্ছে টু সেভ, নিজেকে রক্ষা করার একটা কৌশল মাত্র আর কি। এটাই এইটুকুই বললাম আর কি। আব্দুল সালাম, যে কথাটা তারা আসলে এই যে পরিস্থিতিতে এখন আছে, তার অন্যতম অভিযোগের জায়গা, তার দুর্নীতির অভিযোগ আছে ভাইদের ক্ষেত্রে, তার হচ্ছে দেশের নানা প্রতিষ্ঠানকে নানাভাবে ব্যবহার করার অভিযোগের জায়গা আছে জেনারেল আজিজের নামে, এবং গণতন্ত্র ধারা এবং যে স্বাধীন সত্তা আছে আমাদের সংস্থাগুলো, সেগুলোকে ব্যাহত করার জায়গাও তার অভিযোগও তার বিরুদ্ধে একই সাথে তোলা হয়েছে। আপনার কি মনে হয় যে ডোনাল্ড রোয়ের আমাদের দেশে সফর এবং তার প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের যে অবস্থান ছিল বা যুক্তরাষ্ট্র সম্পর্কে তার যে অবস্থান ছিল, তারই একটা প্রতিশোধ পরায়ণ সিদ্ধান্ত এটি? না, আপনার কথাই তো মানে আজিজ সাহেবের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় তো যদি সেটাকেই ধরি তাহলে তো এটা আরও পরিষ্কার হয়ে যায় যে বর্তমান আওয়ামী লীগ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের এই ধরনের ব্যক্তিগুলোকে ব্যবহার করেছে, যে কারণে এখন উনি প্রাইম মিনিস্টার দিকে অঙ্গুলি হেলন করতেছেন। নিশ্চয়ই কোটার মধ্যে কিছু আছে, নাহলে উনি কেন বলবেন? ওনাকে বলছে আর উনি বলতেছে যে এটাকে ওনার প্রাইম মিনিস্টারকে খাটো করার জন্য, তার মানে দে আর ইনভলভ। তাহলে তো কথাটা এর জন্য, যেটা আমরা বারবার বলে আসছি যে দেখেন এর আগেও বারবার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা যেভাবে ন্যাকেডলি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন এবং নিজেরা প্রাউড ফিল করছেন যে এই সরকারকে ক্ষমতা আনার জন্য তাদের ভূমিকা আছে অনেক। তো এগুলো যখন আপনি সাপোর্ট করবেন বা তার সাপোর্টটা নেবেন, তখন তো এগুলো এক সময় ঘুরে আবার আপনাকে ব্যাক করবে। আজকে এই অবস্থাই হয়েছে, কারণ একটা হলো যে সত্যটা কিন্তু স্বাভাবিকভাবে একটা না একটা পর্যায়ে এসে ওপেন হবেই, তো এখন এই অবস্থানে এই জন্যই এগুলোকে ব্যবহার করতে যাওয়াটা কখনোই উচিত না, বা যারা আছেন তাদের ব্যবহার হওয়া উচিত না। নজরুল ইসলাম বাবু, যাই হোক না কেন, দায়টা আসলে কার, বা প্রধানমন্ত্রীকে হেয় করার জন্য করা হচ্ছে না আমাদের রাষ্ট্রকে হেয় করার জন্য করা হচ্ছে, কিন্তু এইখানে মূল ব্যক্তিটা হচ্ছেন সাবেক সেনাপ্রধান, এই দেশের সেনাপ্রধান। কাজে তার বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর ব্যাপারে আওয়ামী লীগ সরকার কিছু করবেন কিনা, এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে তিনি এগুলো করেন নাই, বা এই যে নিষেধাজ্ঞা এলো দেশ হিসাবে আমাদের সেনা প্রধানের বিরুদ্ধে এলো, এই বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিবাদের জায়গা থাকবে কিনা? আমি মনে করি যে সরকার তো এখানে কোনো প্রতিবাদ করার কিছু নেই, ওনাকেই প্রমাণ করতে হবে এবং সরকারকেও খেয়াল রাখতে হবে যে এদেশের উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন। নিশ্চয়ই আমরা সবাই জানি কিন্তু যে জেনারেল আজিজ থাকাকালীন সময়ে কি হয়েছে, জেনারেল আজিজকে নিয়ে যত রং চটা করা হয়েছে সবই কিন্তু একটা রাজনৈতিক দল করেছে। তাকে নিয়ে কেন না ন্যায়সঙ্গত, যেমন কোনো সেনাপ্রধানকে নিয়ে কথা বলার সময় মানে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয় বা অনেক ভেবেচিন্তে সেটার খবরাখবর দিতে হয়, তাকে নিয়ে এত কিছু কেন? তাকে নিয়ে একটা কিছু তো হয়েছে, আপনি জানেন যে তার ভাই কারারুদ্ধ ছিলেন, রাষ্ট্রপতির অনুশাসনে তিনি মুক্তি পেয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, যেটা আমি খুবই ইনোসেন্টলি বলতেছি, এটা আপনি অন্যভাবে নেবেন না, এখানে সালাম ভাই আছেন, নাজমুল হক প্রধান সাহেব আছেন, যে তার ভাই দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারাগারে থাকার পর রাষ্ট্রের সংবিধান কিন্তু বলে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করতে পারেন। তো দীর্ঘ 30 বছরের জায়গায় 18 বছর জেল খাটার পর সে এই ক্ষমা প্রার্থী হয়ে অ্যাপোলজি নিয়ে মুক্তি পেয়েছেন। সবার ধারণা হলো যে সেনাবাহিনীর প্রধান হিসাবে তার ভাই মুক্তি পেয়েছেন, বিষয়টা তো তা না। এটা তো একজন রাষ্ট্রপতির কাছে সাংবিধানিকভাবে তারা অ্যাপোলজি চেয়ে ক্ষমা নিয়েছেন, এটা তো রাষ্ট্রের বিধানে রয়েছে। এখন আমরা যারা বলতে চাই না, সত্যি কথাটা যেটা তুলে ধরতে চাই না, তাহলে এরকম তো অনেক সময় অনেকেই মুক্তি পেয়েছেন, এইভাবে এই অ্যাপোলজি নিয়ে মুক্তি পেয়েছেন না। এটা হোসেন মোহাম্মদ এরশাদের সময় পেয়েছেন, এটা খালেদা জিয়ার সময় পেয়েছেন, এটা জিয়াউর রহমান সাহেবের সময় পেয়েছেন,
এটা অ্যাপোলজি পৃথিবীর সর্বক্ষেত্রেই আছেন, আমাদের সংবিধানও আছে, সেটা ন্যায়সঙ্গত, সেটা আইনের আওতায় কিন্তু হয়ে থাকে। নিশ্চয়ই, কিন্তু সেটা আসলে যখন জেনারেলের ভাই হিসেবে থাকে তখন আলোচনাটা অনেক ডালপালা মেলে, এবং তিনি যখন বিজেপি প্রধান ছিলেন তখন 2013 সালে এবং 2018 সালে তার নির্বাচন কেন্দ্রিক যে ভূমিকা ছিল সেটা নিয়ে প্রশ্ন তখনই এই কারণে তৈরি হয়েছিল যে তার এই ভাইদের একটা ভালো জায়গায় নেয়ার বিনিময়ে আওয়ামী লীগ সরকারকে নির্বাচন কেন্দ্রিক নৌকা পার করতে উনি সহায়তা করেছেন, এই অভিযোগের জায়গা আছে, এবং সেই ক্ষেত্রে তিনি গণতন্ত্র অনেকখানি ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন, এমন অভিযোগের জায়গাও তার বিরুদ্ধে তৈরি করা হয়েছে। আমরা বরং সেই আলোচনাতে একসাথে ফিরতে চাই, কারণ আজকে নির্বাচন ছিল এবং সেখানেও একই কথা বলা হচ্ছে, 30% ভোট পড়েছে, সেটা কতখানি গণতন্ত্রের পক্ষের শতাংশ সেটি আমরা জানতে বিরতির পর ফিরব। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা আছি ভিসা নীতি কি সংকটে ফেলবে দেশকে, এই প্রশ্নকে সামনে রেখে, এবং এই আলোচনার মাঝখানেই আমরা আলোচনা করছিলাম যে এর মধ্যে উপজেলা নির্বাচন আজ হয়েছে দ্বিতীয় ধাপে এবং 30% ভোটের কথা বলছে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত। আমি একটু নাজমুল হক প্রধানকে দিয়ে শুরু করি। নাজমুল হক প্রধান, মূলত ভিসা নীতি প্রসঙ্গটা তখনই আসে যখন নির্বাচনের আগে আগে আপনি জানেন 2023-এ যখন নির্বাচন কেমন হবে, বিএনপি আসবে না, এই জটিলতার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমাদের কাছে ভিসা নীতি আসে, এবং তারপরেও আমাদের জাতীয় নির্বাচন হয়েছে, তারপরেও আমাদের উপজেলা নির্বাচনগুলি হচ্ছে, এবং এর মধ্যেই এই স্যাংশনের ঘটনা এসছে, এবং আজকে 30% ভোট, এই সকল কিছুর মধ্যে কি আপনি কোনো সমন্বয় খুঁজে পান, মানে একটা যোগসূত্র খুঁজে পান কিনা? একটা বিষয় খুব পরিষ্কার বলে থাকা ভালো, আমিও এই বর্তমান এই টেনিউরে, এই সরকারের টেনিউরে আমিও ভোট করে এমপি হয়েছিলাম 14 সালের পার্লামেন্টে, কিন্তু বিএনপি আসে নাই। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যে এই প্রজেক্টে, আমি প্রজেক্টই বলতেছি, প্রজেক্ট ওয়াইজ চিন্তা করছি যে এইখানটায় অপোজিশনকে নিশ্চিহ্ন করার একটা রাজনীতি আছে। অপোজিশন নামে যেটা থাকবে ওটা কলা গাছ, যাতে আমাদেরকে কোনো প্রতিবাদের মুখে যাতে না পড়তে হয়। অথচ ডেমোক্রেসির পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল বিষয় হচ্ছে বিরোধী রাজনীতির পথ সেখানটায় আছে, দলের নেতার পথ আছে সেখানটায়, বিরোধী দল ওয়াকআউট করবে, বের হবে, তাই এগুলি আছে সব নির্ধারিতভাবে, ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দেখবেন বাংলাদেশে বিগত 3-4টা পড়ছে বিরোধী দল থাকলেও নাম কওয়া আসতে কোনো কাজ নেই। আগে তো মহাজোরিটি নামে ছিল। গত পার্লামেন্টে জাতীয় পার্টি একটা বিষয়ে দ্বিমত পোষণ করেছিল এবং ওয়াকআউট করেছিল আমার জানা মতো, সেটা হচ্ছে কি এই যে ডিফল্টারদের যারা ব্যাংক খেলাপি নিয়ে যারা 5% দিয়ে রিশিডিউল করতো, সেটা 2% করতো গত অর্থমন্ত্রী পার্লামেন্টে আইন পাস করে, ওরা বিরোধিতা করছে না 2%, 5% থাক, এই কথাটুকু শোনা হয় নাই। ডিরেক্টরদের মেয়াদকাল বাড়ানো হয়েছে, সেটাও শোনা হয় নাই। আমি বলছি তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেখানটা মূল হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং জবাবদিহি, সেই জায়গাটা তো ধ্বংস করে দিচ্ছে। ফলে যেখানটায় এই বিরোধী রাজনীতির এই জায়গাটা যেখানটায় নেই, সেখানটায় ভোট তো হচ্ছে নাম কম আসতে। আপনি দেখবেন আজকে এখানটায় হুইপ সাহেব 15 এলাকায় ভোট হয়েছে, এবং আমি এখন পর্যন্ত ওনার প্রার্থী 1 লাখের বেশি ভোটে জিতছে। আমার ধরে একটা হাইয়েস্ট ভোট কাস্ট হয়েছে এই জায়গায়। আমি নিজে ভোটের সময় আমার এলাকায় ছিলাম, প্র্যাকটিক্যালি আমার বাড়ির কাছে সেন্টার, আমি হাঁটতে দেখতে গেলাম ভোট কী হচ্ছে না হচ্ছে, নো ম্যান, কিছুই নাই। পরে আমি চলে এসেছি, বিকালে শুনলাম, আর তো আসার সময় 3টা সেন্টার দেখছি আমি ভোট, বিকালে আমি শুনলাম আমার চাস্তো ভাইটেরা মহিলাদেরকে রিক্সা এনে ভোট দেওয়া হয়েছে। যাই হোক, ভোটে লোকের আগ্রহ নেই কেন? কারণ প্রতিদ্বন্দ্বিতা নেই, জানে ভোটে কী হবে, জানে হয় লাউ হবে না কদু হবে, জিনিস তো একই। ফলে এই একইর মধ্যে মানে ভোটের এইখানটায় পার্থক্য খোঁজার কোনো যুক্তি আছে? এটা পাবলিক যুক্তি নাই, এটা পাবলিক বোঝে, যেহেতু বোঝে সেই কারণে ভোটের এই মেরে অবস্থা। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে এত প্রশ্ন দিচ্ছে না, আমার কাছে এগুলি বোধগম্য হয় না। আমি গত পার্লামেন্ট নির্বাচনে দেখেছি, ঢাকায় দেখেছি 3টে সেন্টার দেখার সৌভাগ্য হয়েছে আমার বাসার সামনের সেন্টার, সেখানটা একই রকম অবস্থা ছিল, অথচ ওই হঠাৎ করে ভোট বেড়ে 41% হয়ে গেল। তাহলে এই ভোট সম্পর্কে জনমনে এবং দেশবাসীর কাছে না একই রকম প্রশ্ন বিরাজমান, এবং যারা প্রার্থী হচ্ছেন, যারা ভোট দিতে যাচ্ছেন, তাদের মধ্যে একই রকম। এক্সেপশন দু এক জায়গায় আছে, যারা পপুলার লোক যে ভোটটা দিয়ে আসেন, যেমন 15 ঘন্টায় আজকে ওনার কাছেই শুনলাম, তাই না, এত ভোটের ব্যবধান জিতছে। এটা আমার ধারণা, এটা খুঁজলে বোধ হয় মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে এরকম কটা জায়গা আছে, ইটস রিয়েলিটি। ফলে আজকে আমি যদি বাংলাদেশের এইভাবে করে আমি অপোজিশন রাজনীতিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আমি যে দলের আওয়ামী লীগ এত পুরনো দল, তার রাজনীতিটাকে ধ্বংস করে দিচ্ছি, এটাকে বুঝতে পারতেছে আওয়ামী লীগ বলে কীরকম। আপনি দেখবেন আমরা পাওয়ার পার্টি কিংস পার্টির মধ্যে কেনা বেচা দেখি লোককে,
কিন্তু হ্যাঁ, কিন্তু এখানটা আমরা গত পার্লামেন্ট নির্বাচন আমি দেখছি ওইরকম লোককে কিন্তু এখনো বলা যায় যে কটা নির্বাচন তারা করেছে, যদি আইনগতভাবে দেখা যায় তাহলে কোনোভাবে এই নির্বাচনগুলিকে বাতিল করার সুযোগ থাকে না, যদি সেটা আইনগতভাবে এবং বাতিল হলো কি হলো না। আমি আপনাকে যেটা কথা বলতে যাচ্ছি, আমি আবারও ওই কথাটাই বলি আমি, যে বাতিল হলো কি হলো না কিছু, ধরেন আওয়ামী লীগ ধরেন কেমন ক্ষমতা থাকলো, কিন্তু বাংলাদেশের ভোট সম্পর্কে দেশে বাইরে যে কথা হচ্ছে আপনি সেটাকে বন্ধ করা যাবে না। কিন্তু আমি একটু আব্দুল সালামের কাছে আসতে চাই। আজকে ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি এবং কিছু সুশীল এবং টিআইবির মতো কিছু সংস্থার জন্য ভোটাররা ভোট বিমুখ হয়েছে এবং তারা ভোট দিতে যাচ্ছে না। এই দোষটা আপনাদের, এই দোষটাকে আপনারা নিতে চান? যদি এটাই হয় তা আমরা তো ভোটে, কারণ এটা ভোট হচ্ছে না এই জন্য আমরা যাইতে মানা করতেছি, তার মানে আমাদের কথা পাবলিক শুনতেছে, তাদের কথা শুনতেছে না। এটা অপপ্রচার হিসেবে তারা বলতে যাচ্ছে, আপনাদের অপপ্রচার। তার কথাটা আমি মানলাম, তার কথাটাই যদি মানি তার মানে ভোট বিমুখ হয়েছে পাবলিক, ওনার কথাটাই, অর্থাৎ আমাদের কথা শুনছে, ওনাদের কথা শুনতেছে না। তা পাবলিক তো বেকুব না, পাবলিক কি বেকুব? পাবলিক তো এই দেশের পাবলিক বহু সচেতন। সেই স্বাধীনতার সময় থেকে আমরা দেখে আসতেছি, এর পরবর্তী প্রতিটা সময় পাবলিক কখনো ভুল করে নাই। আমরা ভুল করতে পারি, রাজনীতিবিদরা ভুল করছি, পাবলিক কখনো ভুল করে এই সিদ্ধান্ত নিতে। এটা কিন্তু দেখবেন, এখানে আমি ক্যাটাগরিক্যালি বুঝাই দিতে পারবো আপনাকে, আমরা ভুল করতে পারি, পাবলিক ভুল করে নাই। তো এই জন্য বললাম যে আজকের ওবায়দুল কাদের সাহেবের কথাতেই, আপনি না বললে এটাই আমি বলতাম, যে ওবায়দুল কাদের সাহেবের কথাতেই আজকে প্রমাণ হয়ে গেছে যে পাবলিক ভোট বিমুখ হয়েছে। কারণ এটা হলো যে এটা যে জনগণের আজকে একটা অনাস্থা চলে আসছে বা এই ভোটের প্রতি। কিন্তু আপনারা কি মনে করেন যে আসলে এই স্যাংশনটা হঠাৎ করে এসছে, এই আপনাদের যা প্রচারণা ছিল জনগণ ভোট দিতে যাচ্ছে না, এটা ছিল নানা কিছুর তারা নিয়েছে, আসলে আমলে নিয়েই তারা এই স্যাংশনটা 3 বছর পর তার উপরে চাপানো হয়েছে? একটা কথা হলো যে স্যাংশনের পক্ষে তো আমরা না, কিন্তু আমি যেটা বলতেছি যে এইটা তো এই প্রক্রিয়া তো এটা অনেক দিন ধরে তারা বলে আসতেছে, এটা যে আজকে তারা দিছে কিন্তু বলতেছে তো অনেক দিন ধরেই, তাই না? কাজে এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই। আর যেটা আমি বললাম যে সরকার যে ড্যাম কেয়ার ভাব, কারো কোনো সমালোচনাই কোনো সহ্য করে না, কারো প্রতি কিছু নাই, তার যেটা ইচ্ছা হয়েছে সেটাই করতেছে। এবং সেগুলো করতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, আমরা বারবার বলছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলছে আজকে দলীয়করণ করতে যেয়ে। তো স্বাভাবিকভাবে এই জন্যই বললাম যে আজকে কেন এটা আমি মানে চিন্তাই করতে পারি না যে আমাদের সেনাবাহিনী, এটা একটা অতীত, একটা ঐতিহ্য, আমাদের রাষ্ট্র একটা স্বাধীনতার সার্বভৌমত্বের একটা মানে শেষ আশ্রয়স্থল, এইখানকার প্রধান নিয়ে যখন এইরকম একটা আসে তখন তো এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো কাজে এইরকম একটা পর্যায়ে নিয়ে গেছে, যেটা আজকে প্রধান সাহেবও যেটা বললেন যে দেখেন অপোজিশনকে নিশ্চিহ্ন করতে যে মানতেই চায় না, অর্থাৎ অপোজিশনকে নিশ্চিহ্ন করতে হবে। নিশ্চিহ্ন করতে যেহেতু প্র্যাকটিক্যালি আজকে রাজনীতিটাকে নিশ্চিহ্ন করে দিছে, রাজনীতিটাকে। এবং এটার জন্য মনে করেন আজকে এখানে বাবু সাহেব আছে, ছাত্র রাজনীতি করে আসছে, এরা যে কোনো প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা, যে কোনো অবস্থায় এরা রাজনীতি করে ওভারকাম করার মতো অবস্থা আছে। কিন্তু এখন যেটা আছে যে রাজনীতিই তো নাই, বিরাজনীতিকরণ করে ফেলতেছেন দেশটাকে। আপনি কি বিরাজনীতিকরণ করতে যে কারা লাভবান হচ্ছে? আজকে আওয়ামী লীগ লাভবান হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের উপরে কিন্তু আজকে নির্ভরশীল না বর্তমান প্রধানমন্ত্রী, আজকে মুষ্টিম একটা গোষ্ঠীর উপরে নির্ভরশীল হয়ে গেছে। আজকে একটা নির্বাচন করতে যেও কিন্তু আওয়ামী লীগের উপর নির্ভর করতেছে না, একটা গোষ্ঠীর উপর নির্ভর করতেছে। এবং তাদেরকে প্রিভিলেজ দিতে যায়, তাদেরকে ফ্যাসিলিটিস দিতে যায়, আপনি দেখেন কোথায় হইতেছে, দায়টা কিন্তু আওয়ামী লীগের উপর আসতেছে। আমি শেষ করি, দেখেন আজকে ব্যাংক সেক্টর, আমি দেখি আমি ব্যাংক সেক্টরের কথা আপনার কাছে পরে শুনবো, যেহেতু এই আলোচনাটা শেষ করে আমি আসবো, পরে আর সময় দিবেন, আমার কথা বলতে দেন। আজকে ব্যাংকের ছাতার মতো ব্যাংকগুলো আজকে কারা নিল, এবং এই ব্যাংকগুলোতে টাকাগুলো আজকে যে আসলো কোথায় গেল? এক ব্যাংকের থেকে টাকা নিছে আরেক ব্যাংক। আমরা আজকে এই বিষয় নিয়ে এবং নির্বাচন নিয়ে থাকি, আমরা নিশ্চয়ই আবার ব্যাংক নিয়ে আলোচনা করতে পারবো। সুশাসন যদি না থাকে এবং জবাবদিহিতা যদি না থাকে তাহলে এটা কিন্তু আওয়ামী লীগও কিন্তু এটা দিয়ে ভালো কিছু রেজাল্ট পাবে। আওয়ামী লীগ তার দল হিসাবে ক্ষতিগ্রস্ত কতটুকু হবে তার চেয়ে বাইরে আমাদের মূল বিষয় যে এতে আসলে দেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা, যে পরিস্থিতিতে আমরা পড়েছি তাতে দেশ সংকটে পড়বে কিনা। দেখুন, নির্বাচনের কথা তো বলেছেন, দুইজনই বলেছেন। আমি একটু মানে ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, জাস্ট খালি আপনাকে উপলব্ধি করার জন্য বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি। দেখেন, বাংলাদেশে যারা রাজনীতি করছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা রাজনীতিতে আসছেন,
তারা কি রাজনীতি করে আসছেন এদেশে? তারা কিন্তু দখলবাজ। ওই দখলবাজদের কাছ থেকেই কিন্তু শুরু হয়েছে রাজনীতিকে বিরাজনীতিকরণ। আপনি দেখুন যে নাজমুল হক প্রধান আমার বড় ভাই, আমরা তার কাছ থেকে রাজনীতিতে উৎসাহিত হয়েছি, কিন্তু ওনারা যখন কথা বলেন আমার নিজের বিবেকের কাছেই বাধাগ্রস্ত হয়। যে দেখেন উনি বলছেন যে সরকার এই কারণে দায়ী, এই কারণে দায়ী। আমি বলবো যে আপনার রাজনীতিটা কোথায়, আপনার দলটা কোথায়? আপনার দলের একজন লোক জনগণের আস্থা গ্রহণ করতে পারে নাই বলেই তো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে আপনার দল। আপনার দলের মধ্যেই তো আপনাদের অনুশাসন নাই। সুতরাং জনগণের কথা বলেন কেন? জনগণ 60% জনগণ ভোট দেয় সবসময়, আমরা দেখে আসছি। তো 60%-এর মধ্যে 30% জনগণ ভোটে অংশগ্রহণ করছে। 70%-এর উপরে ভোট দেয় আমাদের, পার্লামেন্টে দেয়। এবারও পার্লামেন্টে আমি 85% ভোট পাইছি। আপনি দেখেন 30% ভোট যদি কাস্ট হয় তাহলে কি বিএনপির কিন্তু এখানে এই ভোট আছে, অন্যান্য দলের ভোট আছে, সব দল মিলে 30% ভোট কিন্তু আছেন। তা এই 30% ভোট কেন্দ্রে যাচ্ছেন না, ভোট দিচ্ছেন না, ওনাদের প্রার্থী দিচ্ছেন না, ওনাদেরকে বহিষ্কার করছেন। কত শত প্রার্থী তারা বহিষ্কার করেছেন। অর্থাৎ রাজনীতিকে বিরাজনীতি করার যে একটা প্রক্রিয়া, সেটা কেন? এটা হলো শুধুমাত্র বেগম খালেদা জিয়া রাজনীতি করার এখন আর সুযোগ নেই, কারণ উনি দণ্ডপ্রাপ্ত আসামি, এবং তারেক রহমান ওনাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন ভাইস চেয়ারম্যান হিসাবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দেশের বাইরে থেকে আইনের প্রতি বিদ্যাঙ্গুলি দেখিয়ে আমাদের শাস্ত্র, সংবিধান সব কিছুকে অমান্য করে তিনি রাজনীতি করছেন। তো এখন বিএনপির আমি বলবো না, আমি বলবো দেশের নেতৃত্ব দেওয়ার মতো মানুষের আস্থা হলো শুধুমাত্র শেখ হাসিনার প্রতি, বঙ্গবন্ধুর কন্যার প্রতি। যখন ভোট করতে যায় অন্য কেউ সাহসী পান না ভোট করতে, এই কারণে জনগণ তাদের সাথে নাই। প্লিজ লেট মি ফিনিশ, আমাকে একটু বিশ্লেষণ করতে দেন। এখন জাসদ যদি ইলেকশন করে 2টা ভোট কি এলাকায় আছে তাদের? নাই। বিএনপির ভোট আছে, কন্টেস্ট করার মতো সুযোগ আছে। বিএনপি আস্তে আস্তে রাষ্ট্রীয় শাসনে ছিল, বিরোধী দলে ছিল, সর্বক্ষেত্রে কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির কোনো রকম সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে, এটা কিন্তু জনগণের। কিন্তু আমি শুধুমাত্র নজরুল ইসলাম বাবু একটা প্রশ্ন করতে চাই। আমি এটাই বলেছি যে কোনোভাবে আপনাদের নির্বাচনগুলোকে কোনোভাবে আইনগতভাবে অবৈধ বলার কোনো সুযোগের জায়গা নেই, আমি শেষ করি, এবং কোনোভাবে এটাকে বাতিল করারও সুযোগ নেই যদি আপনি তাত্ত্বিকভাবে মানে বই খাতার হিসাবে যদি আপনারা সেটা করতে চান। কিন্তু নির্বাচন নিয়ে যা কিছু হচ্ছে তা যে বাইরে এবং দেশের মধ্যে গ্রহণযোগ্য হচ্ছে না, সেটা আপনারা মানেন কিনা। আমি বিরতির পর ফিরবো। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। অতিথিদের কাছে আমরা ফিরছি, 1 মিনিট করে সময় আমি অতিথিদের দিতে পারবো। আমি নাজমুল হক প্রধানকে দিয়ে শুরু করি। এই ঘটনা সংকটে ফেলবে কিনা আমাদের দেশ? আসলে একটা কথা বলা দরকার, আমার ভারতের নির্বাচন হচ্ছে, সেখানটায় কংগ্রেসের কিন্তু ইন্দিরা গান্ধীর থেকে শুরু করে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী গুলিতে মারা গেছে। ওখানটা কংগ্রেসের পক্ষে বলা হয় না এটা যে সব যারা মারছে এদের রাজনীতি নিষিদ্ধ, বা রাজনীতি নিষিদ্ধ হয়েছে, বিচারও হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু নির্বাচনটাকে এইভাবে কলুষিত করা হয় নাই। বাংলাদেশে যেটা করা হচ্ছে এবং যুক্তি দেওয়া হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এখানটায় যে ছোট দলগুলির কথা বললেন, ওই ছোট দলগুলি 14 দল করছে, নাম উনিও বলতে পারবেন না, 14 বল নাম বলেন বলতে পারবেন না। ওদেরকে নিয়েই ঢাল তৈরি করে ক্ষমতাটাকে যাচ্ছে তাই করে মুক্তির ব্যবহার করা হচ্ছে। আজকে এটা যতদিন ব্যবহার করা হবে ততদিন বাংলাদেশে গণতন্ত্রের নামক যে বিষয়টা নেই, এটা সুদূর পরাহত থাকবে এবং দিন দিন পিছিয়ে যাচ্ছি। যার কারণে আজকে স্যাংশন, অস্বাভাবিক কিছু জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে, আরও অস্বাভাবিক জিনিস দেখতে হবে। আমি শুধু একটি কথা বলেই শেষ করব। আওয়ামী লীগ গভর্নমেন্টের মারাত্মক মানে খুব ভালো আমি বলবো যে অর্থমন্ত্রী ছিল আব্দুল মাল মুহিত, উনি বলছিলেন বারবার যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হচ্ছে, ঠিক না। ওনার কথাটা অক্ষরে সত্য হয়ে গেছে আজকে, এটাই হচ্ছে কথা। আব্দুল সালাম, সংকটে কি পড়বে এই ভিসা নীতিকে কেন্দ্র করে? শোনেন, এটা তো আমি এর আগেও বলছি, এখনও যেটা বলতে চাই যে আওয়ামী লীগের আজকের ব্যর্থতার জন্য যে দেশটাকে একটা রসাতলের দিকে ঠেলে দিচ্ছে, এবং এটার জন্য দেশ সাফার করবে এবং আওয়ামী লীগও সাফার করবে, এবং দেশ সাফার করলে সবাই, দেশ সাফার করলে সবাই, আমি বলতেছি ইনক্লুডিং আওয়ামী লীগ। আমরা তো সাফারিংয়ে আছেই, জনগণ তো সাফারিংয়ে আছেই, ইনক্লুডিং আওয়ামী লীগ। তারা যে সাফারিংয়ের বাইরে থাকবে সেটাও না।
আজকের সংবিধান বলি, আইন বলি, আজকে এই সরকার কি আইন বা সংবিধান সেভাবে মেনে চলতেছে নাকি? আজকে ইলেকশন বলেন, কোথায় ইলেকশন? আজকে সিলেকশন চলতেছে, আজকে ইলেকশন আছে। তো সব কিছুই আজকে এমন একটা নির্বাচনে যান না, সেই দায়টা কি আপনাদের না, যে গণতন্ত্র রক্ষা না, করার আমরা তো জন্য নির্বাচনে যেতে চাই। শোনেন, বিএনপি কি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু আজকে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ বন্ধ করে দিছে, সকল পথ বন্ধ করে দিছে। কাজে আজকে নির্বাচনই তো নাই। আজকে শুধু বিএনপি কেন, আজকে মনে করেন যে ঠিক আছে, আজকে জাসদ আছে, আজকে কমিউনিস্ট পার্টি আছে, আজকে এরকম আরও অনেক দল আছে যারা তো নির্বাচনে যাচ্ছে না। আজকে উপজেলা নির্বাচনই বলেন না, যে ওনাদের আওয়ামী লীগের সাথে জোটের কয়টা দল আজকে নির্বাচন। তাহলে আমি একদম শেষই করি, জাতীয় পার্টি কোথায় নজরুল ইসলাম বাবুকে দিয়ে তাহলে শেষই করি। আব্দুল সালাম, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এতে দেশ শুধু সংকটে আপনারাও পড়বেন, আমরা সবাই মিলে পড়বো। আমরা পড়বো, আমাদের বিশ্বাস আমরা সংকট মুক্ত করার জন্যই এদেশের জন্য কাজ করি। রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের কথা বলেন, রাজনৈতিক বিবেচনায় কি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক? নিশ্চয়ই না। তো জিন খেলাপি যারা, তাদের তালিকা কিন্তু এই সরকারি ব্যাংক, যেটা আজকে যুগে যুগে সেই ব্যাংক থেকেই কিন্তু হচ্ছে। কিন্তু সরকার এগুলো উদ্ঘাটন করছেন। দীর্ঘ 30 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস, এগুলি আপনারা জানছেন। সরকার স্বচ্ছ এবং জবাবদিহিতা করার সুযোগ আছে বলেই আজকে তাদেরকে বের করে আদায় করার চেষ্টা করছেন। 5% 2% কোনটা করবেন, এইটা একটা বিবেচনা ভোট থেকে হয়, এটা টকশো থেকে হবে না। আরেকটা যেই বিষয়টি সালাম ভাই বললেন, যে সংকট সবার জন্য, আওয়ামী লীগের জন্য, হ্যাঁ, যদি যে কোনো সংকট সবার জন্যই আসে, কিন্তু মোকাবেলা করে বঙ্গবন্ধুর মতো কয়েকজন, মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার মতো কয়েকজন, আর সবাই লুটেপুটে খায়। লুটেপুটে খাওয়ার সারা জীবনের জন্য বন্ধ করার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নে। এবং এই সব যে সকল সংকট বিভিন্ন সময় ছায়া হয়ে আসে, এগুলি চিরতরে উৎখাত করার জন্য যে মোকাবেলার দরকার, সেইটা বাংলাদেশ আওয়ামী লীগ করবে। সকল দল দেশকে ভালোবাসলে সাথে থাকতে হবে। রাজনীতি মানে এই নয় প্রহসন, রাজনীতি মানে এই নয় নির্বাচন থেকে সরে দাঁড়ানো, রাজনীতি মানে এই নয় কোন কারো আশায় হাত পেতে বসে থাকা। আমরাও সেটা নিশ্চয়ই দেখতে চাই, যে যত সংকট আছে আওয়ামী লীগ সরকার সেটির সমাধান করবে, সেই প্রত্যাশার কথা বলছেন আওয়ামী লীগের হুইপ। আমরা নিশ্চয়ই সেটি, জাতীয় সংসদের হুইপ, আমরা নিশ্চয়ই সেটি সামনে আরও দেখতে পাবো যে কোন দিকে যাচ্ছে আসলে এই মোড়। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক থাকবেন রাজকাহনে।